भारत के संविधान के अनुरूप भारत का हर नागरिक जो 18 वर्ष की आयु पूरी कर चुका हो उसे मतदाता अवश्य बनना चाहिए और मतदान भी अवश्य करना चाहिए। हर राजनीतिक दल का जन्म चुनाव आयोग में रजिस्ट्रेशन से ही होता है, तो फिर चुनाव आयोग उन्हीं राजनीतिक दलों में भेदभाव कैसे कर सकता है? चुनाव आयोग के लिए न तो कोई विपक्ष है, न तो कोई पक्ष है, सब समकक्ष हैं। चाहे किसी भी राजनीतिक दल का कोई भी हो, चुनाव आयोग अपने संवैधानिक कर्तव्य से पीछे नहीं हटेगा। पिछले 2 दशकों से लगभग सभी राजनीतिक दल मतदाता सूची में त्रुटियों के सुधार के लिए मांग करते रहे हैं और इसी मांग को पूरा करने के लिए ही चुनाव आयोग ने गहन पुनरीक्षण अर्थात स्पेशल इंटेंसिव रिवीजन SIR की शुरुआत बिहार से की है। नमस्कार, शुभ सन्ध्या। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন প্রবীর প্লাসের বিশেষ অনুষ্ঠান 5টার প্রবচন। প্রশ্ন ছিল সিসিটিভি ফুটেজ কেন দিচ্ছেন না? এই প্রশ্নই ছিল নির্বাচন কমিশনের কাছে। উত্তরে যা ভেসে এলো তা হলো মা বোনেদের মানে ভোট দেবার ফুটেজ কি দেওয়া যায় নাকি কাউকে? আমাদের সবিনয় প্রশ্ন জ্ঞানেশ কুমারকে, মা বোনেদের ফুটেজ দেখার অধিকার কি শুধু আপনাদেরই দেওয়া হয়েছে? সিসিটিভি বসানোর আগে বা লাগানোর আগে এই মা বোনেদের কি অনুমতি নিয়েছে কমিশন বা নেয়? ভোট কেন্দ্র কি লোকের বাথরুম নাকি বেডরুম যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা যাবে না? কি লুকোনোর চেষ্টা করছেন? কি লুকোনোর চেষ্টা করছেন আপনারা এসব বলে? আমার অত্যন্ত শ্রদ্ধার অগ্রজ সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা তিনি জানতে চাইলেন কেন এত কম সময়ে বন্যা চলাকালীন অবস্থায় বিহারে SIR করা হচ্ছে। উত্তর এলো এই বর্ষাতে তো আগেও হয়েছে, কিন্তু এত কম সময়ের মধ্যে কিভাবে বিহারে SIR করা সম্ভব? এই প্রশ্নের উত্তরে ডাহা মিথ্যে বললেন জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বললেন বিএলওরা প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে রিপোর্ট তৈরি করেছে, অথচ আরো একজন অগ্রজ সাংবাদিক অজিত আঞ্জুম সাহেব তার ইউটিউব চ্যানেলে ভিডিও ফুটেজ দিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে বিএলওরা গ্রামের এক কোনায় বসে নিজেরাই টপাটপ ফর্ম ভরছেন, সই করছেন এবং ছবি পর্যন্ত নেই সেখানে। বাড়ির নম্বর শূন্য কেন? এর উত্তরে জ্ঞানেশ কুমার জানিয়েছেন যে যাদের কোনো বাড়িই নেই, ফুটপাতে থাকেন, তাদের বাড়ির নম্বর শূন্য দেখানো হয়েছে। বাবা অথবা স্বামীর নাম UDHH অথবা ABCDXYZ কেন? এর উত্তর পাওয়া যায়নি। একটা 10 ফুট বাই 10 ফুট ঘরে কিভাবে 80 জন ভোটার থাকতে পারেন এর উত্তর কিন্তু জ্ঞানেশ কুমার দেননি। 47 বছরের পুরুষ কিভাবে 45 জনের বাবা হয়ে যান, কিংবা 54 বছরের মানুষের ছেলের বয়স কিভাবে 65 হয়, কিভাবে 80 বছরের ভোটার প্রথমবার ভোট দেওয়ার জন্য নাম তোলেন, এর উত্তর পাওয়া যায়নি। মৃত ভোটাররা কিভাবে রাহুল গান্ধীর কাছে এমনকি সুপ্রিম কোর্টে পর্যন্ত হাজির হয়, এসবের জবাব পাওয়া যায়নি। উল্টে রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বলা হয়েছে ক্ষমা চান দেশবাসীর কাছে, আর না হয় হলফনামা দিয়ে জানান আপনার বক্তব্যের সত্যতা। অথচ বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর একইভাবে প্রেস কনফারেন্স করে আমেঠি, রায়বেরেলি এবং ডায়মন্ড হারবার নিয়ে প্রশ্ন তোলেন একইভাবে। তার ব্যাপারে নির্বাচন কমিশন চুপ হয়ে থাকে, হলফনামা দিতে বলে না, ক্ষমা চাইতে বলে না। সাংবাদিকেরা যখন প্রশ্ন করেন বিহারে 6 মাস আগেই ইন্টেন্সিভ রিভিশন হয়েছে, তাতে কিছু ধরা না পড়লেও 6 মাসের মধ্যে 22 লাখ লোক মারা গেলেন কিভাবে বিহারে? উত্তরে এক হাস্যকর যুক্তি দিলেন আমাদের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বললেন মরেছে তো অনেকদিন আগেই,
অনেকদিন ধরেই নামগুলো কাটা হয়নি এই যা। ভাবুন, তার মানে তিনি নিজেই স্বীকার করে নিলেন যে বিগত বেশ কয়েকটি নির্বাচনের সময় মৃত ভোটারদের নাম ছিল ভোটার লিস্টে, এবং সেই মৃত ভোটাররা যারা মানে ভোটারদের ভোটে যারা জয়ী হয়েছে তারা আসলে চুরি করা জয়ে জয়ী হয়েছে। এবার আসি ডিজিটাল ভোটার লিস্ট বা মেশিন রিডেবল কিংবা সার্চেবল ভোটার লিস্ট, সেগুলো নিয়ে আসা হচ্ছে না কেন? কেন কোথাও কোনো ভোটারের ছবি নেই, আর থাকলেও তা এত ছোট করে রাখা আছে যে বড় করে দেখলে তা ঝাপসা হয়ে যাচ্ছে কেন? নির্বাচন কমিশনের বক্তব্য, এই যে মেশিন রিডেবল বা সার্চেবল ভোটার লিস্ট দিলে তাতে মানুষের নাকি প্রাইভেসি নষ্ট হয়, আর কেউ এডিট করে একজনের নাম ছবির বদলে অন্যের নাম ছবি দিয়ে দিতে পারে, এটা বলছে নির্বাচন কমিশন। ভোটার লিস্ট যা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে পিডিএফ বা এক্সেল আকারে থাকবে বা থাকা উচিত, তাতে একজন মানুষ তার প্রাইভেসি নষ্ট হবে কি করে? আর কেউ কিভাবে তা এডিট করে কমিশনের ওয়েবসাইট হ্যাক করে সেখানে আপলোড করে দিতে পারে? এসব মানে বাতেলা অনেক শুনলাম আমরা। এরকম অজস্র গুলতানি প্রায় রাজনৈতিক ভাষণ প্রায় ৮০ মিনিট ধরে দেশবাসীকে শোনালেন তারা। আসলে রাহুলের হুলকে থামাতে নির্বাচন কমিশন যে সাংবাদিক সম্মেলন করলেন সেটা এখন মোটামুটি ভারতবর্ষের সকলের কাছেই একটা হাসির খোরাক হয়ে উঠেছে। আনাড়ি যুক্তি, প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া, মহিলাদেরকে সামনে ঢাল করে ভোট চুরির যে চেষ্টা, সিসিটিভি ফুটেজ, এইসব বদনাম আটকানো তো গেলই না, অনেক ক্ষেত্রে কমিশন যে বিজেপির এক্সটেন্ডেড ভার্সন হয়ে কাজ করছে তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। কমিশন কোনো ভুল করলে তার বিরুদ্ধে এফআইআর করা যায় না। ভাবুন কি আইন এসে। এই কমিশন মানে কমিশনের যিনি কমিশনার তাকে নির্বাচন করতেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, আর মাঝখানে থাকতেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। মোদী জমানায় নির্বাচন করেন এখন নির্বাচন কমিশনারকে মোদীজি, অমিত শাহ আর বিরোধী দলনেতা। ফলে মোদী শাহ যাকে চাইবেন ভোটাভুটিতে তিনিই হবেন দেশের মানে মুখ্য নির্বাচন কমিশনার। এইসব তুগলকি নিয়ম কানুন নিয়ে চলা কমিশনের কাছ থেকে এরকম একটা হাস্যকর, অতি হাস্যকর সাংবাদিক সম্মেলন যে আমরা দেখব তার নতুন কিছু নয়। এদিকে কমিশন বলছে যে ভারতের নাগরিকরাই একমাত্র ভারতীয় ভোটার হতে পারে। ১০০% একমত, ১০০% একমতের ব্যাপারে। কিন্তু ভারতের নাগরিক কে আর কে ভারতের নাগরিক নয় সেটা যাচাই করবে স্বরাষ্ট্র মন্ত্রক। তাদের রিপোর্ট অনুযায়ী নির্বাচন কমিশন কাউকে ভোটাধিকার দেবে আর কাউকে ভোটাধিকার দেবে না, এটাই তো সিস্টেম। কিন্তু এইখানে এসআইআর এর নামে কমিশন নিজেই তা যাচাই করছে কে দেশের কে দেশের নাগরিক আর কে দেশের নাগরিক নয়। হঠাৎ মহারাষ্ট্রে মানে ৪০ লাখ ভোটার কিভাবে বেড়ে গেল, যাদের অধিকাংশেরই বয়স ১৮-এর কাছাকাছি? আবার বিহারে দুম করে ৬৫ লাখ ভোটারের নাম চলে যাওয়া, মানে এটা কি খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে? বিজেপির হিন্দু মুসলমান সনাতনী ঢপের চপ যখন মানুষ আর খাচ্ছে না, তখন এভাবে কমিশনের প্রশ্রয়, কমিশনের দ্বারা সাধারণ মানুষের ভোট চুরি করে জিতে যাওয়ায় কোনো বীরত্ব না থাকলেও ক্ষমতায় থেকে ওই আম্বানি, আদানি এদের কিন্তু রক্ষা করা যায়। ৮.৫ কোটি টাকার প্লেনে বিদেশে ঘোরা যায়, ১০ লাখের পোশাক পরা যায়, ২ লাখের কলম ব্যবহার করা যায়। এরকম একটা জোচ্চুরির অন্ধকার পরিবেশে দুটো আশার আলো দেখতে পাচ্ছি। এক, সুপ্রিম কোর্ট কিছু সিদ্ধান্ত নিয়েছে যা আশার আলো দেখাচ্ছে। হ্যাঁ, কিছু সিদ্ধান্ত, সব নয়। আমাদের প্রত্যাশা যেমন তা বাড়িয়েছে, তেমনি বিরোধী দলগুলোর সাথে বিজেপির শরিক দলগুলোর এই ভোট চুরির বিরুদ্ধে কিন্তু সরব হয়ে উঠেছে শরিক দলেরাও। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সকে আর ভয় পাচ্ছে না কেউ। সাংসদ মানে কিনে নেওয়ার ভয় পাচ্ছেন না কেউ। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এইরকমই হয়েছে। আমাদের পড়শি দেশ বাংলাদেশ, সেখানেও এভাবে ভোট চুরির জন্য মানুষই সরিয়ে দিয়েছে সেখানকার প্রধানমন্ত্রীকে। এদেশেও দেবে। এদেশেও আজকের যারা কেষ্টবিষ্টু তারা তাদেরকে পালিয়ে বাঁচতে হবে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে জানেন। আর কত কোণঠাসা হলে ভারতবাসী পথে নামে সেই অপেক্ষায় আছি আমরা। আমরা জানি না কবে ভারতবাসীর সত্যিকারের ঘুম ভাঙবে। তবে ঘুম ভাঙতে যে শুরু করেছে গতকাল সাসারামের যে রোড শো বা র্যালি ছিল রাহুল গান্ধীর, তাতে কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। হাজারে হাজারে লোক, কাতারে কাতারে লোক রাহুল গান্ধীর সাথে পায়ে পা মিলিয়েছেন। রাহুল গান্ধী বিহার পদযাত্রা করছেন এবং প্রথম দিনেই যে তা সুপারহিট সেটা বলবার অপেক্ষা রাখে না। আর এখান থেকেই ঘাবড়ে গিয়েছে বিজেপি। তারা জানে তাদের পায়ের তলায় মাটি নেই, তাদের ভোট চুরি করেই জিততে হবে।
আর ভোট চুরির এই পুরো বিষয়টা কিন্তু সামনে নিয়ে এসেছেন রাহুল গান্ধী, প্রথমে নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ পশ্চিমবাংলার ভোটার লিস্টে হরিয়ানা, উত্তরপ্রদেশ বিভিন্ন লোকের নাম ছিল, একই এপিক নাম্বারে একাধিক লোকের নাম ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম আনলেন, আর রাহুল গান্ধী 6 মাসের দীর্ঘ রিসার্চের পর ভোট চুরি একদম 5টা পয়েন্ট নিয়ে সামনে নিয়ে আসলেন। ফলে নির্বাচন কমিশন এখন ব্যাকফুটে। তারা যেটাই বলছে মানুষ কিন্তু তাদের কথা আর বিশ্বাস করছে না। নির্বাচন কমিশনের এই বিশ্বাসযোগ্যতা চলে যাওয়া ভারতের গণতন্ত্রের পক্ষে সত্যি একটা ভয়ঙ্কর দিক। কারণ আমরা আর কোথাও বিশ্বাস করি না করি, দুটো জায়গায় তো বিশ্বাস করতাম। এক হচ্ছে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে ভোটটা করাবে, আর এক হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গবাই তিনি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন, হ্যাঁ বেশ কিছু, সব নয়, বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমাদের আশার আলো দেখাচ্ছে। গণতন্ত্রকে পুনরুদ্ধারের একখানা চেষ্টা দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের মধ্যে। কিন্তু এই নির্বাচন কমিশন, যিনি নির্বাচন কমিশনার হয়েছেন এখন, মুখ্য নির্বাচন কমিশনার, তিনি তো অমিত শাহের প্রাইভেট সেক্রেটারি ছিলেন। প্রাইভেট সেক্রেটারি না অফিসিয়াল সেক্রেটারি আমি ঠিক জানি না, কিন্তু তিনি অমিত শাহের এক সময় চামচে ছিলেন। এরকম যাকে খুশি চামচে, হাতা খুন্তি, যাকে খুশি বিভিন্ন পদে বসিয়ে দিচ্ছে। কি করে পারছে জানেন? শরিকেরা নপুংসুক, শরিকদের নপুংসতা এই কাজে তাদেরকে উৎসাহিত করছে বিজেপিকে। বিজেপি যাকে খুশি যেখানে খুশি পদে বসাচ্ছে, বিশেষ করে গুজরাট লবির লোকেদেরকে বিভিন্ন সাংবিধানিক সংস্থার মাথায় তারা বসিয়ে রেখেছে। নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, সব কিছুর মাথার উপরে ওই অমিত শাহের লোকজন। ফলে যা হবার তাই হচ্ছে। আর আমাদের এই শাসক দলের যারা শরিক, যারা এনডিএর শরিক, এই ধরুন নীতিশ কুমার, এই ধরুন চিরাগ পাসওয়ান, এই ধরুন জয়ন্ত চৌধুরী, এই ধরুন চন্দ্রবাবু নাইডু, এদের নপুংসকতাই কিন্তু ধীরে 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 ভারতবর্ষকে একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করে ফেলেছে। এখান থেকে মুক্তির উপায় একটাই, যদি শরিকদের কানে জল যায়, যদি তাদের চেতনা জাগে, যদি তাদের ঘুম ভাঙে, তাহলে এই সরকার ফেলে দিয়ে নতুন করে ভোট করা উচিত। নতুন করে ভোট করা উচিত, কারণ ভোট চুরি গেছে, বিভিন্ন রাজ্যে রাজ্যে ভোট চুরি গেছে, তার প্রমাণ আসতে শুরু করেছে। বিএলওরা যে নিজেরাই ফর্ম ভরে দিচ্ছেন, বিহারে তা পরিষ্কার দেখিয়েছেন অজিত আঞ্জন। পরঞ্জয় গুহ ঠাকুরটা আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, তিনি যেভাবে প্রশ্ন রেখেছেন, নাকানি চোবানি খেয়েছেন নির্বাচন কমিশন, যা তা গুলতানি করে গেল তারা 80 মিনিট ধরে। আর এই 80 মিনিটের যে চরম মিথ্যাচার, সেটা তাকিয়ে দেখলো দেশবাসী। এরপরেও নির্বাচন কমিশনের ওপর ভরসা রাখা যায়? এরপরেও নির্বাচন কমিশনের যদি বিরোধীরা এককাট্টা হয়ে বলে আমরা নির্বাচনই লড়বো না, যাও একতরফাভাবে বিজেপিকে জিতিয়ে দাও, নির্বাচন কমিশনের সারা বিশ্বের মুখ থাকবে, নরেন্দ্র মোদীর সারা বিশ্বের মুখ থাকবে। কিন্তু নরেন্দ্র মোদীরও আয়ু শেষ হয়ে এসেছে। কেন বলছি? তার উত্তর দেবো রাত্রিবেলা 8টায় এক্স ফ্যাক্টরে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।